স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। বাংলাদেশের সম্পদ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের নানা ধরনের সম্পদ নিয়ে আলোচনা করি। এর মধ্যে কৃষিজ, বনজ, মৎস্য, খনিজ, মানব সম্পদ ইত্যাদি রয়েছে। ইতোপূর্বে অন্যান্য সম্পদ নিয়ে আলোচনা করলেও বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের মানব সম্পদ নিয়ে। এরই ধারাবাহিকতায় আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং অভিজ্ঞ টেলিকম বিশেষজ্ঞ জনাব ডক্টর ইমাদুর রহমান। আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। একটু শুরুতে যদি বলতেন যে আসলে আপনার বেড়ে ওঠা, আপনার পড়ালেখা, আপনি তো বাংলাদেশে ছিলেন একটা সময়, দেন বাইরে চলে গেলেন, অনেক বছর চাকরি করলেন, আবারও বাংলাদেশে ফেরত আসলেন, তো আপনার জার্নিটা যদি একটু শুরুতে বলতেন। আমার জন্ম হচ্ছে সিলেটে। আমি সিলেটে পড়াশোনা করেছি। তারপরে নরডেম কলেজে আমি ইন্টারমিডিয়েট এইচএসসিতে পড়াশোনা করে ব্রিফলি বুয়েটে জাস্ট এক সেমিস্টারের মতো স্টুডেন্ট ছিলাম। তারপর থেকে আমি দেশের বাইরে। আমি মালয়েশিয়া থেকে ব্যাচেলার ডিগ্রি করেছি। তারপরে মাস্টার্স এবং পিএইচডি হচ্ছে মেনলি সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক মিলিয়ে। ডেনমার্কে আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি বেশ কয়েক বছর। তারপরে আমি এরিকসন রিসার্চ, সুইডেনে এরিকসন রিসার্চ জয়েন করি। এরিকসন রিসার্চে মূলত কাজ করেছি হচ্ছে যেটা আমরা ওয়্যারলেস সিস্টেম যেটাকে বলি, 3G, 4G, 5G, এগুলো না। আমার মেইন এরিয়াটা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশনস। তো আমি এখানে কাজ করেছি এরিকসন রিসার্চে প্রায় 18 বছর, স্টকহোম শহরে, সুইডেনের স্টকহোম শহরে। তো আমি সর্বশেষ এরিকসনের গ্লোবাল যে 6G স্ট্যান্ডার্ডাইজেশন রিসার্চ প্রোগ্রাম ছিল, আই ওয়াজ হেডিং দ্যাট প্রোগ্রাম। আমি এরিকসনের একজন প্রিন্সিপাল রিসার্চার ছিলাম। এত বছর আপনি বিভিন্ন জায়গায় কাজ করে, বিভিন্ন জায়গায় পড়িয়ে দেশের বাইরে আবার বাংলাদেশে ফেরত আসলেন এবং কাজ করছেন। কেমন অনুভূতি? কারণ আপনি একটা উন্নত লাইফস্টাইল থেকে আবার বাংলাদেশের লাইফস্টাইলে ব্যাক করা, মানিয়ে নেওয়া, কেমন মনে হচ্ছে? 5ই আগস্টের পরে যখন আমাকে অ্যাপ্রোচ করা হলো যে ইফ আই এম ইন্টারেস্টেড, তো তখন দেন এটা একটু টাফ চয়েস ছিল। বিকজ খুবই একটা অর্গানাইজড লাইফ থেকে, খুবই একটা অর্গানাইজড মানে ক্যারিয়ার পাথ থেকে বের হয়ে এসে কমপ্লিটলি ডিফারেন্ট চ্যালেঞ্জ নেওয়াটা, ইট ওয়াজ এ লিটল বিট চ্যালেঞ্জিং। কিন্তু একটা সময় আমি চিন্তা করলাম যে মেবি আই শুড গো। কারণ হচ্ছে হয়তো আর নাহলে 10-15 বছর পরে যখন বয়স হবে তখন মনে হবে যে রিগ্রেট হবে যে কেন আসলাম না, কেন, why didn't I try? সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আমি বাংলাদেশে এসেছি। এবং আমি আসলে ঠিক এক্স্যাক্টলি 1 বছর আগে আমি স্যাটেলাইট কোম্পানির দায়িত্ব নিই। আমি বাংলাদেশে আগে কোনো দিন চাকরি করিনি, বিকজ আই ওয়াজ ভেরি ইয়াং। আমি মাত্র 19 বছর বয়সে দেশ ছেড়ে চলে গিয়েছিলাম। আমি সবসময় দেশে আসা যাওয়া ছিল, প্রতি বছরই আমি 2-3 বার আসতাম। সো ইট ওয়াজ নট লাইক আমি দেশের সাথে যোগাযোগ ছিল না, অলওয়েজ ছিল। এখানে কোথাও চাকরি করা, কাজ করা, তারপরে কোনো কিছু অ্যাচিভ করার চেষ্টা করা, দ্যাটস এ ভেরি ডিফারেন্ট থিং। জাস্ট ভিজিটিংয়ের চেয়ে ইটস এ ভেরি ডিফারেন্ট থিং। সো ইন দ্যাট পয়েন্ট অফ ভিউ ইটস বিন ভেরি ভেরি রিওয়ার্ডিং, আই মাস্ট সে। আপনি তো এখন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডে আছেন, তো বাংলাদেশে স্যাটেলাইট নিয়ে বা এই কেন্দ্রিক কাজে আসলে এতদিন খুব একটা আলোচনা ছিল না। বর্তমানে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বাংলাদেশে রিসেন্ট টাইমে আমরা স্টারলিংক দেখলাম, আরো বেশ কিছু প্রোগ্রেস বিভিন্ন সেক্টরে দেখতে পারলাম। তো আপনারা আসলে এখন স্যাটেলাইট কোম্পানিতে কি কি নিয়ে কাজ করছেন, অলরেডি কি কি করে ফেলেছেন এবং ভবিষ্যতে আপনাদের প্ল্যান কি কি আছে? তো এখানে দুইটা ডাইমেনশন। একটা ডাইমেনশন হলো যে স্যাটেলাইট টেকনোলজি বা স্পেস রিলেটেড টেকনোলজি মোর অ্যান্ড মোর সারা দুনিয়াতে ফর সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, ফর ইকোনমিক অ্যাক্টিভিটিস, ফর সলভিং মেনি অফ দ্য ইন্ডিজিনাস প্রবলেমস, হ্যাঁ, স্পেস টেকনোলজিজ আর বিইং ইউজড হেভিলি। যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে স্টারলিংক হ্যাজ বিকাম সো প্রমিনেন্ট গ্লোবালি। সারা পৃথিবীতে সব জায়গাতে অনেকগুলো স্যাটেলাইট টেকনোলজি ইউজ করে ক্যাপচারিং দ্য ইমেজেস অফ দ্য কান্ট্রি। মনে করেন আপনি ক্লাইমেট চেঞ্জকে মনিটর করবেন, সো ইউ ক্যান টেক স্যাটেলাইট ইমেজেস এন্ড ইউ ক্যান ওয়ার্ক অন ইট। আপনি আরবানাইজেশনকে মনিটর করবেন, সো দ্যাট ইজ অলসো, ইউ ক্যান অলসো অ্যাকচুয়ালি ইউজ স্যাটেলাইট ইমেজেস। এন্ড দেন যেমন আমাদের দেশে ভেরি আনকন্ট্রোলড আরবানাইজেশন ইজ হ্যাপেনিং। আপনি ঢাকা বলেন, চিটাগাং বলেন, সব জায়গাতে একই অবস্থা। আমাদের দেশে বে অফ বেঙ্গল ইজ মোর অর লেস আনমনিটর্ড, আনচেকড, হ্যাঁ। সো এই যে আমাদের এতগুলো রিসোর্স আছে, এটা আপনি স্পেস টেকনোলজি ইউজ করে ইউ ক্যান টেক ইমেজেস, ইউ ক্যান ডু এ লট অফ স্টাডিজ, দেন ইউ ক্যান মেক ভেরি ডেটাবেস ডিসিশন, ইউ ক্যান মেক। এটা হচ্ছে একটা ডাইমেনশন, যে ভবিষ্যতের বাংলাদেশে যদি সেফটি, সিকিউরিটি, সভরেন্টি, তারপরে আপনার কোয়ালিটি অফ লাইফ, তারপরে ক্লাইমেট ইস্যু, যেগুলো আমাদের জন্য খুব বড় ইস্যু, এগুলো যদি এনশিওর করতে হয় তাহলে স্পেস টেকনোলজি আমাদেরকে ইউজ করতে হবে। এটা ইউজ করে শিখতে হবে বেসিক্যালি। এই সক্ষমতাটা আমাদেরকে অর্জন করতে, এটা হলো এক জিনিস। আরেকটা অ্যাসপেক্ট হলো
যে অ্যাটলিস্ট আমরা যেটা এখন বাংলাদেশ স্যাটেলাইট 1 নামে পরিচিত, যেটাকে রিনেম করা হয়েছে। সো BS1 ইটস বিন ভেরি এক্সপেন্সিভ প্রজেক্ট। বাংলাদেশে স্পেস টেকনোলজি রিলেটেড সক্ষমতা তৈরি করা, আর আরেকটা ছিল বর্তমানে আমাদের যে স্যাটেলাইট আছে সেটাকে কমার্শিয়ালি ভায়াবল করা, সেটাকে কিভাবে আমরা হাউ উই ক্যান মেক ইট মোর বিজনেস সাকসেসফুল ফ্রম বিজনেস পয়েন্ট অফ ভিউ। তো এই দুইটা জিনিস নিয়ে আমি গত 1 বছর কাজ করেছি, এবং কিভাবে আমরা নতুন কাস্টমার নিয়ে আসতে পারি, কিভাবে এক্সিস্টিং কাস্টমারদেরকে আমরা ইউনো 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 টপ ক্লাস কাস্টমার সার্ভিস দিতে পারি, আমরা এগুলো নিয়ে কাজ করেছি এই বছর। সো দ্যাট অ্যাটলিস্ট এই যে আমরা রিসেন্টলি যে AGM হলো, এখান থেকে আমরা গত বছরের ইয়ার অন ইয়ার অ্যাকাউন্টসে উই আর ইন প্লাস 38 কোটি টাকা প্রফিট হয়েছে, এবং ওইখান থেকে রাফলি 6,79,00,000 টাকা সরকারকে মানে ডিভিডেন্ড হিসাবে সরকার পাবে। এটা হচ্ছে এক জিনিস। আরেকটা জিনিস হচ্ছে সেটা হলো যে স্পেস টেকনোলজি রিলেটেড সক্ষমতা তৈরি, এই ক্যাপাসিটিটা বিল্ড করা দরকার, এবং এইটা বিল্ড করতে হলে আমাদেরকে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া একসাথে মিলে কাজ করতে হবে। এটার জন্য আমরা অলরেডি বেশ কয়েকটা ইউনিভার্সিটির সাথে আমরা কাজ শুরু করেছি, বাট উই নিড টু বিল্ড দ্যাট কালচার। ইটস এ লং টার্ম গেম। টেকনোলজি মানে প্রযুক্তিগত সক্ষমতা এটা 1 বছরে, 1.5 বছরে, 2 বছরে আপনি পারবেন না। ইট টেকস ইয়ার্স, এবং এটার জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার। এটার জন্য আমাদের যারা স্টেক হোল্ডার আছেন তাদের সকলের এটা বোঝা দরকার যে উই রিয়েলি নিড টু অবটেইন দিস ক্যাপাসিটি, নিড টু বিল্ড দিস ক্যাপাসিটি। যেটা বলছিলেন যে বাংলাদেশে তো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল, এবং একটা সার্টেন পিরিয়ড পরে দেখা যাচ্ছিল এটার কোনো আপডেট আমরা জানি না, এটার কোনো খোঁজ খবর নেই। এবং আপনি যেটা বলেন যে এখন এখান থেকে আসলে একটা ইনকাম জেনারেশন শুরু হয়েছে। এখন আসলে আমাদের স্যাটেলাইট 1, যেটা বাংলা স্যাটেলাইট 1 BS1 আমরা যেটাকে বলেছি, এটার এখনকার অবস্থা কি, বা ফিউচারে অন্য কোনো স্যাটেলাইট বাংলাদেশ থেকে পাঠানোর প্ল্যান করছেন কিনা, বা এটার অবস্থাটা কি অবস্থা আছে? প্রথমে যদি BS1 নিয়ে বলি, যেমন BS1-এ আসলে যে পরিমাণ টাকা খরচ হয়েছে আর কি, এই অ্যামাউন্টটা অলরেডি আসলে মার্কেট যেটা হওয়া উচিত ছিল তার চেয়ে অনেক বেশি। সো উই হ্যাভ অলরেডি লস্ট দ্যাট তো এখন যদি আমরা যখন ক্যাপাসিটি সেল করে যে রেভিনিউ আর্ন করতেছি, এই বছর যখন আমরা ইয়ার অন ইয়ার অ্যাকাউন্টসে যখন আমরা প্রফিটে আসলাম, এই স্যাটেলাইটের লাইফ টাইম হচ্ছে 15 বছর। যদি এই 15 বছরে আমরা এরকম থাকতে পারি, তাইলে থিওরিটিক্যালি আমাদের পক্ষে এই টাকাটা আসলে রিকভার করা সম্ভব। সো বাট দ্যাট উইল নট হ্যাপেন, বিকজ প্রথম 7 বছর আমরা প্রফিটে ছিলাম না, 8ম বছরে আমরা প্রফিটে এসেছি। এখন আমরা এই স্যাটেলাইটের লাইফ টাইম তো 15 বছর, রাফলি 15 বছরের চেয়ে একটু বেশি। সো এখন আমরা সেকেন্ড হাফে আসছি। নর্মালি স্যাটেলাইট বিজনেসটা হচ্ছে এরকম, ফার্স্ট হাফে সবাই কস্টটা তুলে নেয়, সেকেন্ড হাফে গিয়ে দে রিয়েলি মেক প্রফিট। কিন্তু যেহেতু ফার্স্ট হাফে ওইরকম কোনো কাজ হয় না, সেহেতু না উই আর আপ এগেইনস্ট এ টাফ ব্যাটল। এখন আমাদেরকে কাজ করতে হবে যতদূর সম্ভব, যেটা খরচ হয়েছে কাজ করতে হবে যাতে করে যতদূর সম্ভব আমরা এই কস্টটা তুলে নিয়ে আসতে পারি। আর্থ অবজারভেশন স্যাটেলাইট, যেটা ছবি তুলে, হ্যাঁ, যে সো উই হ্যাভ ডান, এই গত 1 বছরে উই হ্যাভ ডান এ লট অফ হোমওয়ার্ক, যে বাংলাদেশের কোন ডিপার্টমেন্টের কোন মিনিস্ট্রির এরকম ইমেজ লাগে। যেমন একটা হচ্ছে যেমন কৃষি মন্ত্রণালয়, দে নিড দিস ইমেজেস টু ডু অ্যান এস্টিমেশন যে এই বছর কী পরিমাণ ধান হবে, এই কী পরিমাণ চাল উৎপাদন হবে। দে নিড দিস ইমেজেস, ওই ইমেজেসগুলো দিয়ে ইউ ক্যান টু এ অলমোস্ট 100% অ্যাকুরেসি আপনি হিসাব করে বের করতে পারবেন বাংলাদেশের কত পার্সেন্ট জমিতে সেচের জন্য পানি লাগবে। আপনি এই ছবি দিয়ে কি করতে পারবেন যে কত পার্সেন্ট জমি আসলে পোকামাকড়ের মাধ্যমে আক্রান্ত। ইভেন ইউ ক্যান গো টু দোজ ডিটেইলস। বঙ্গোপসাগরের ছবি তুলে ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট ভেরি গুড এস্টিমেট যে বঙ্গোপসাগরের কোন অংশে কোন ধরনের মাছ পাওয়া যেতে পারে। আপনি এই ইনফরমেশনটা বোর্ডগুলোকে শেয়ার করতে পারেন, দেন দ্য বোর্ডস উইল গো অ্যান্ড ভেরি ডাইরেক্টেড ফিশিং। যেমন আমাদের BIWTA, যেটা ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি, আমাদের মানে বৃষ্টির সময় কি হয়, মানে আমরা যেটাকে বর্ষার সময় বলি, মানে এপ্রিল মের দিকে বর্ষার সময় নদীগুলো দেখা যায় মোটা হয়ে যায়, ইট রিয়েলি সুয়েলস, হ্যাঁ, এটা অনেক বড় হয়ে যায়, রাইট। তো বড় হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে এটা অনেকগুলা শুকনো জমিকে পানি নিচে চলে যায়। এরপরে ডেপথটা কোথায় জানা যায় না, এই জন্য আমরা প্রায়ই দেখি যে লঞ্চগুলা চরের মধ্যে আটকে যাচ্ছে। ইফ ইউ টেক ইমেজেস অ্যান্ড ইউ মেক এ ম্যাপ অ্যান্ড ইউ প্রোভাইড দ্য ম্যাপ টু দ্য লঞ্চ, হ্যাঁ, আপনি লঞ্চের পাইলটদেরকে যদি তাদেরকে যদি ইফ ইউ প্রোভাইড দ্যাট ম্যাপ,
তাহলে কিন্তু ওরা ওইখানে আটকা পড়বে না। ইটস ভেরি ইন্টারেস্টিং। একটা লঞ্চ যখন আটকা পড়ে 1200, 1300, 1400 মানুষ নিয়ে, উদ্ধারকারী জাহাজ রুস্তমকে তখন ইউনো বঙ্গোপসাগর থেকে আসতে হয়, এসে সে টাইনা তুলে। তো এইসব কিছুর জন্যে আর্থ অবজারভেশন স্যাটেলাইট দরকার। আমরা এই জন্যে বাংলাদেশের যারা এই বিষয়ে যারা স্টেক হোল্ডার, যেমন শিপিং মিনিস্ট্রি, ল্যান্ড মিনিস্ট্রি, আমি বললাম এই যে আরবানাইজেশনের ব্যাপারটা, তারপরে যেমন রাজুক, তারপরে হচ্ছে যেমন চিটাগাং পোর্ট অথরিটি, বিকজ তাদের জন্য দে ডোন্ট নো কতটা বোট আসতেছে, কতটা বোট যেতেছে, দে হ্যাভ নো ইস্যু বিকজ দে হ্যাভ নো ইনফরমেশন, বিকজ ওইটাতে কেউ তাকে কালেক্ট করে দিচ্ছে না। তারপরে যেমন নেভি, তারপরে কোস্ট গার্ড, হ্যাঁ, এরপর আমাদের বর্ডারের মধ্যে বিজিবি, বর্ডারের মধ্যে কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হলে আমাদের মনিটর করার কোনো উপায় নেই। এই যে গত বছর ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে যে বন্যাটা হলো, আমাদের যদি আর্থ অবজারভেশন ক্যাপাবিলিটি থাকতো, তাহলে আমরা রাফলি 4 থেকে 5 দিন আগে ফোরকাস্ট পাইতাম, এবং তখন আপনার অনেকগুলো রিসোর্স সেভ করা সম্ভব হতো, বিকজ ইউ হ্যাভ এ লিড টাইম নাও, যে 96 ঘন্টা অথবা 120 ঘন্টার মতো টাইম আছে। বাই দিস টাইম অনেক এক্সপেন্সিভ প্রপার্টি ইউ কুড হ্যাভ সেভ দেম, কিন্তু যেহেতু আমাদের কাছে ইনফরমেশনগুলো ছিল না, সো উই কুডন্ট ডু এনিথিং। সো এই স্যাটেলাইট নিয়ে আমরা কাজ করতেছি। আরেকটা জিনিস নিয়ে আমরা কাজ করতেছি, সেটা হচ্ছে যে মেরিন স্যাটেলাইট সিস্টেম, যে প্রতিদিন বঙ্গোপসাগরে রাফলি মানে রেজিস্টার্ড হচ্ছে 30,000-এর মতো, কিন্তু আমি যখন নেভি এবং কোস্ট গার্ডের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন যে রাফলি 100,000, 1,00,000 বোট প্রতিদিন বঙ্গোপসাগরে যায়। তো আমরা এই বোটগুলোকে কানেক্টিভিটি দেওয়ার জন্য একটা স্যাটেলাইট সিস্টেম, সেটা নিয়ে আমরা এখন কাজ। আমাদের আগের যে স্যাটেলাইট সেটার আসলে সময়কাল বা আয়ু আসলে 15 বছর মতো, তো সেটার হাফ আমরা পার করে ফেলেছি। তো এরপরে কি আসলে নতুন স্যাটেলাইট পাঠানোর জন্য কোনো প্ল্যান আপনি এখনই করে যাচ্ছেন কিনা? যদি আপনি ততদিন থাকেন তো থাকলেন, যদি না থাকেন সেই ক্ষেত্রে আসলে ফিউচারিস্টিক প্ল্যানটা কি করে যাচ্ছেন? যেটা আমাদের এখন স্যাটেলাইট যেটা আছে আর কি, এটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট, মিনিং দ্যাট এটা হচ্ছে পৃথিবী থেকে রাফলি 35,000 কিলোমিটার অ্যাবাভ, ইস ভেরি ফার অ্যাওয়ে, 35,000 কিলোমিটার দূরে। এবং জিও স্টেশনারি মানে হচ্ছে যে এটা পৃথিবীর লোকেশনের ক্ষেত্রে স্টেশনারি, কিন্তু পৃথিবীর গতির সাথে এটা ঘুরবে। প্রথম 15 বছরে এখন অলরেডি আমাদের একটা কাস্টমার বেস তৈরি হয়েছে। আমাদের টিভি চ্যানেল, যেমন বিটিভি আমাদের একটা কাস্টমার, বিটিভি টেকস দ্য সার্ভিস। বাংলাদেশে যেই টিভি দেখতেছে সে কিন্তু আমাদের ওই স্যাটেলাইট দিয়ে সার্ভিস পাচ্ছে। তো এখন যেহেতু একটা কাস্টমার বেস তৈরি হয়েছে, ইট মেক্স সেন্স যে এই স্যাটেলাইটের লাইফ টাইম যখন শেষ হবে, তখন এক্সটেনশন যদি আমরা লঞ্চ করতে পারি, তাহলে এই কাস্টমার বেসটা সার্ভিস পেতে থাকবে আর কি। তো এই জায়গাতে আমাদের নর্মালি যেটা করা হয় সেটা হলো, এই স্যাটেলাইটটা লঞ্চ হয়েছিল 2018-তে, 33-এ গিয়ে এটা 15 বছর হবে। আর আমাদের যারা ভেন্ডার, যারা ম্যানুফ্যাকচারার, থালেস ফ্রান্সের যে কোম্পানি, তারা আমাদেরকে বলেছেন যে দ্য ওয়ে আমাদের ইঞ্জিনিয়ার এটাকে হ্যান্ডেল করেছেন গ্রাউন্ড স্টেশন থেকে, এটা আরও হয়তো বা 1-1.5 বছর লাইফ টাইম বাড়বে আর কি। তো এটা যদি হয়, তাহলে নর্মালি যখন আপনার লাইফ টাইম শেষ হবে, তার 3 থেকে 4 বছর আগে এক্সটেনশন প্রজেক্টটা নিতে হবে আর কি। কারণ তখন নতুন করে স্টাডি করে, বিকজ বাই দিস টাইম 15-16 বছরে স্যাটেলাইট টেকনোলজি হ্যাজ গন হেড। সো নেক্সট স্যাটেলাইটটা টু মেক শিওর দ্যাট পরবর্তী 15 বছরের টেকনোলজিকে এটা ধারণ করবে, আর নাহলে সেটা পুরনো হয়ে যাবে আর কি। আমাদের একটা মিস্টেক এখানে হয়েছে, সেটা হলো আমাদের এই স্যাটেলাইটটা উত্তোলন লঞ্চ করার আগে প্রজেক্টটা শুরু হয়েছিল অনেক আগে। সো আমরা আসলে we didn't really think so much. When I'm saying we means we as a Bangladeshis, হ্যাঁ। তো নেক্সটটাতে এই জন্যে 33-এ যদি এখনকার লাইফস্টাইল কি হয়, তাহলে 28-29-এর দিকে আমাদেরকে এক্সটেনশন স্যাটেলাইট নিয়ে কাজ শুরু করতে হবে, এবং 31-32-এর মধ্যে এটাকে লঞ্চ করতে হবে, এবং দেয়ার মাস্ট বি অ্যান ওভারল্যাপিং টাইম, যে ওই সময়ে শেষ 6 মাস অথবা 2টা স্যাটেলাইট উপরে থাকবে, তারপরে এক স্যাটেলাইট থেকে আরেক স্যাটেলাইটে গ্রাজুয়ালি we have to shift. যে আমাদের এখানে এখন স্যাটেলাইটের যে সেবা, যে আমরা যে ডিটিএইচ সেবাগুলো বলি, এগুলো আসলে সাধারণ মানুষের খুব একটা আওতাধীন না, বা যাও আছে সেগুলো অনেক কস্টলি আর কি। তো এই ক্ষেত্রগুলো আসলে এখন কিভাবে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা যায়, কি প্ল্যান করছেন? বাংলাদেশে ব্রডকাস্ট ইন্ডাস্ট্রির জন্য ইট ইজ এ চ্যালেঞ্জ নাও। ব্রডকাস্ট ইন্ডাস্ট্রি আসলে টিভি চ্যানেলগুলা, বিটিভি হ্যাজ ফান্ডস ফ্রম গভর্নমেন্ট, ইটস এ ডিফারেন্ট স্টোরি। প্রাইভেট চ্যানেলগুলোকে দে রিয়েলি হ্যাভ টু জেনারেট ফান্ডস, এবং বাংলাদেশে বর্তমানে অনলি ওয়ে টিভি চ্যানেলগুলোর জন্য একমাত্র রেভিনিউ সোর্স হলো অ্যাডভার্টাইজমেন্ট, অ্যান্ড দ্যাটস নট এ সাস্টেনেবল সলিউশন অ্যাকচুয়ালি। আমরা এই জন্যে যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা এখন বাংলাদেশে যে টিভি যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে, কেবল টিভি ডিস্ট্রিবিউশন, এটাকে আমরা কমপ্লিটলি ডিজিটালাইজ করার জন্য আমরা
একটা উদ্যোগ হাতে নিয়েছি। তো আইডিয়াটা হচ্ছে এরকম যে বাংলাদেশের গ্রাজুয়ালি বাংলাদেশের সকল মানে টিভি রিসিভিং যেসব বাড়িতে টিভি আছে সবাই দে উইল রিসিভ দ্য টেলিভিশন সার্ভিসেস সিগন্যালস ভায়া এ ডিজিটালাইজ নেটওয়ার্ক। এবং এটার মানেটা হচ্ছে যে তার মানে হবে কি যে ফ্রম এ সেন্ট্রাল সিস্টেম এভরিবডি উইল রিসিভ দ্য সিগন্যালস। পৃথিবীতে অলমোস্ট এভরি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড দে হ্যাভ ডিজিটালাইজ দিস। মাত্র 11টা দেশে এখন পর্যন্ত এই ডিজিটালাইজ ডেলিভারিটা এক্সিস্ট করে না, এর মধ্যে কিন্তু বাংলাদেশ একটা। আমরা যখন ওইটা করতে পারবো তখন যেটা হবে সেটা হলো এখন যেভাবে পাড়ায় মহল্লায় ইললিগালি অনেকগুলো কেবল টিভি অপারেটার্স অ্যান্ড সো অন তারা জাস্ট রিসিভ করে তারপরে তারা ডিস্ট্রিবিউট করেন এবং ওইখান থেকে কোনো রেভিনিউ যারা কন্টেন্টটা ডেভেলপ করছে তাদের কাছে আসতেছে না। আমরা যদি ইফ উই ডু এ সেন্ট্রালাইজ ডিস্ট্রিবিউশন সিস্টেম তাহলে যখন রেভিনিউগুলোর একটা অংশ আসবে এবং এই অংশটা তখন যারা কন্টেন্টটা প্রডিউস করছে তাদের কাছে আসলে শেয়ার করা যাবে। উই আর ওয়ার্কিং অন দিস এবং এই ব্যাপারে আসলে তথ্য মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং আরও যারা স্টেক হোল্ডার আছেন সবার সাথে আমরা কথা বলতেছি। আমাদের প্ল্যান হচ্ছে যে ইফ উই ডু দিস তখন এই টিভি সার্ভিসগুলোকে দেন উই ক্যান অ্যাকচুয়ালি উইথ গুড কোয়ালিটি যদি এটা ডিজিটালি ডিস্ট্রিবিউশন হয় ইউটিউবে। এখন দেখবেন আপনি অনেক জায়গাতে যখন অ্যানালগ ফিড দিয়ে দেওয়া হয় দেখবেন যে অনেক জায়গায় আছে যে জিরি করতেছে, দেখা যাচ্ছে না ঠিকঠাক মতো। অ্যান্ড দেন সো আমরা যদি ডিজিটাল ডেলিভারি হবে দেয়ার উইল বি গুড কোয়ালিটি সিগন্যাল এট হোম। নাম্বার 2 হলো তখন ওই সিস্টেম থেকে আসলে রেভিনিউ আসবে, ওই রেভিনিউতে দিয়ে আসলে টিভি চ্যানেলগুলো সাস্টেন করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম উই ক্যান অলসো হ্যাভ এ স্ট্যান্ডার্ডাইজড কস্ট ফর এভরি কাস্টমার। এই ক্ষেত্রে তো একটা বড় সমস্যা দেখা যায়, বাংলাদেশে আসলে দক্ষ জনশক্তি খুব বেশি নেই, বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিও যারা আছে তারাও আসলে এই সেক্টরে স্পেসিফিক খুব একটা দক্ষ জনবল তৈরি করতে পারছে না। তো সেই ক্ষেত্রে আসলে আপনারা কোনো কন্ট্রিবিউট করতে পারেন কিনা, বা ইউনিভার্সিটিগুলোর কারিকুলাম তৈরি করা, তাদের যারা স্টুডেন্টস আছে তাদেরকে ট্রেনিং দেয়া, এরকম কোনো প্ল্যান নিচ্ছেন কিনা? আমরা অলরেডি একটা উদ্যোগ নিয়েছি। এই বছর ইন্টারিম গভর্নমেন্টের একটা প্রোগ্রাম ছিল তারুণ্যের জয়গান, এটা এই বছর জুলাই কেন্দ্রিক ছিল, যে ওইটার আন্ডারে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি। সেটা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা প্রযুক্তি মানে টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করতেছে তাদেরকে দিয়ে আমরা ইন্টার্নশিপের উদ্যোগ নিয়েছিলাম এবং ওইখানে টোটাল 28 জন ছাত্র ইন্টার্নশিপ 1 মাস করে ইন্টার্নশিপ করেছিল আর কি। তো আমরা চাচ্ছি যে ওইটাকে আরও ফর্মালাইজ করতে এবং we are going to make it like in regular interval, প্রতি বছর অথবা 2টা ব্যাচ and then longer time, more than 1 month এবং অ্যাটলিস্ট এই 1 মাসের আমাদের এক্সপিরিয়েন্স হলো অ্যাটলিস্ট এই 28 জন যারা ছিল they really enjoyed it। আমরা তাদেরকে এই 1 মাসে যতদূর শেখানো যায় আমরা চেষ্টা করেছি। এটা হচ্ছে এক জিনিস, আমাদেরকে আসলে এই ইন্টার্নশিপগুলোর ব্যবস্থা করতে হবে। তাইলে মনে করেন ইঞ্জিনিয়ারিং পড়তেছে এরকম ছেলেপেয়ে যারা আছে, ছেলেমেয়েরা যারা আছে তারা 3rd ইয়ারে বা 4th ইয়ারে যাওয়ার সময় দেন দে উইল গেট এ লট অফ এক্সপোজার। এটা হচ্ছে এক জিনিস যে ইউনিভার্সিটিগুলোর কারিকুলামের ব্যাপারে দিস ইজ এ বিগ নিড নাও। আমাদের ইউনিভার্সিটিগুলোকেও এই রিয়েলাইজেশনে আসতে হবে যে ইফ দ্য একাডেমিয়া যে জিনিসগুলো পড়াচ্ছেন এগুলো যদি মার্কেটের সাথে রিলেভেন্ট না হয় তাহলে আসলে এই কোর্সগুলো এই স্টুডেন্টরা আসলে অবসোলিট হয়ে যাবে। আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে যে বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি এটা বুঝতে পেরেছে, যার কারণে দে আর ওয়েল এহেড অফ দ্য পাবলিক ইউনিভার্সিটিস। পাবলিক ইউনিভার্সিটিতে প্রফেসরদের জন্য যেহেতু এরকম কোনো ইনসেন্টিভ নাই, যেহেতু এরকম কোনো পুশ নাই, যার কারণে দে আর স্টিল কিপিং থিংস মানে আগের অনেকগুলো পুরনো জিনিসপত্র, স্পেশালি টেকনিক্যাল কারিকুলামগুলোর মধ্যে স্পেশালি যে এটাকে কীভাবে মডার্নাইজ করা যায়, কীভাবে স্টেট অফ দ্য আর্ট টপিকগুলো নিয়ে আসা যায়, ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন কীভাবে বাড়ানো যায়। এই যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনটা আমি যেহেতু একটা দীর্ঘদিন থেকেছি, প্রায় 25 বছর নর্ডিক কান্ট্রিগুলোতে থেকেছি। নর্ডিক কান্ট্রিগুলো খুব ছোটো ছোটো দেশ। সুইডেনের জনসংখ্যা হচ্ছে 1,20,00,000। ইটস এ ভেরি স্মল কান্ট্রি, আমাদের দেশের 20 ভাগের 1 ভাগ। তাদের বিগেস্ট স্ট্রেংথ হচ্ছে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন, তাদের বিগেস্ট স্ট্রেংথ হচ্ছে এডুকেশন। আমাদেরকে এই জায়গাতে কাজ করতে হবে। এটা যদি আমরা করতে না পারি আমরা আগাইতে পারবো না। আর যে ইউনিভার্সিটিগুলা এটাকে ব্রেক করতে পারবে, যে ইউনিভার্সিটিগুলা এই ইন্ডাস্ট্রি থেকে পজিটিভ ফিডব্যাকগুলোকে নিয়ে নিজেদেরকে আপডেট করতে পারবে, দে উইল বি দ্য ওয়ান হেড অফ আদার্স। বাংলাদেশে আসলে টেলিকমিউনিকেশন সেক্টর নিয়ে আপনার ওপিনিয়ন কি? বাংলাদেশে আমরা এখনো দেখা যায় যে অনেকটাই পিছিয়ে আছি এখন। আমরা আমাদের ফোন ডাটার কথা বলি, সেগুলো অনেক কস্টলি, আবার একই সঙ্গে ভালো নেটওয়ার্ক আমরা পাচ্ছি না। উন্নত দেশগুলো যত দূর এগিয়ে গেছে আমরা আসলে তত এগোতে পারছি না।
তো এই কেন্দ্রিক আসলে মানে আপনার ওপিনিয়নটা কি? আমাদের মূল সমস্যাটা যেটা ছিল সেটা হলো যে রেগুলেটরি পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের কম্পিটেন্স ছিল না, এখনও ওইরকম নাই, আছে বাট ইজ ভেরি নন এক্সিস্টেন্ট অ্যাকচুয়ালি। তো রেগুলেটরি পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকে, আপনি যদি না বুঝেন যে হোয়াট ইজ নিডেড টু বি ডান, যে যাতে করে কোয়ালিটি অফ সার্ভিস ইজ এনশিওরড। আপনি তো এটাই বলছেন কোয়ালিটি অফ সার্ভিস নাই, কাস্টমারে পয়সা দিচ্ছেন কিন্তু কোয়ালিটি অফ সার্ভিস নাই। তো এটা আপনার এটার জন্য ইস্যুগুলো কি, এটা যদি আমি না বুঝি তাহলে তো আমি রেগুলেট করতে পারবো না, আমি এটা এনফোর্স করতে পারবো না। তো এইখানে হচ্ছে প্রথম জিনিস যে যে গভর্নমেন্ট সেক্টরে রেগুলেটরি পার্টে এই কম্পিটেন্সটা বাড়াইতে হবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমাদের অন্যান্য সকল সেক্টরের মতো আমরা অনেক সময় দেখা যায় যে ইন্ডাস্ট্রির দুই একজন প্লেয়ার দে কন্ট্রোল এভরিথিং। অন্যান্য অনেক সেক্টরের মতো এনফোর্সমেন্ট যেহেতু নাই, সেহেতু দেখা যায় যে দুই একজন ইন্ডাস্ট্রি প্লেয়ার তাদের ভয়েসটা দেখা যায় অনেক বড় হয়ে যায় আর কি। এটা শুধু টেলিকম সেক্টর না, সকল সেক্টরে একই অবস্থা। এই কালচারটাকে আমাদেরকে ভাঙতে হবে। এটা যদি আপনি ভাঙেন তখন আপনি রেগুলেটর ক্যান এনফোর্স থিংস। যেমন এবার আমরা কাজ করেছি এটা নিয়ে যে কিছু কিওএস রিকোয়ারমেন্ট, কোয়ালিটি অফ সার্ভিস রিকোয়ারমেন্ট, যেটা সার্ভিস প্রোভাইডারদেরকে দিতে হবে, যেমন আইএসপি যারা ইন্টারনেট সার্ভিস যারা দিচ্ছেন, ওয়্যারলেস সার্ভিস যারা দিচ্ছেন, তাদেরকে এটা প্রোভাইড করতে হবে একটা মিনিমাম লেভেল। সো এই প্রসেসটা শুরু হয়েছে, এটাকে এখন হোপফুলি হুয়েভার কামস ইন পাওয়ার নেক্সট, হোপফুলি তারা এটাকে যাতে করে কন্টিনিউ করেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদেরকে আরেকটা জিনিস একটু ভাঙতে হবে, সেটা হলো যে যে ওয়্যারলেস সার্ভিসেস বা কানেক্টিভিটি সার্ভিসেস ইন জেনারেল। যেমন আপনি দেখেন, আপনি নিজের যদি একদিন যদি আপনার ইন্টারনেট কানেক্টিভিটি না থাকে, ইউ ক্যানট সার্ভাইভ, রাইট? তো এই জিনিসগুলো এখন হয়ে গেছে যে ইজ ভেরি মাচ লাইক আপনাকে যেরকম দুপুরে খাইতে হয়, এক্স্যাক্টলি সেম ওয়ে আপনার মোবাইল কানেক্টিভ থাকতে হবে, আদারওয়াইজ লাইফ ইজ ভেরি টাফ, রাইট? তো এই যে অ্যাওয়ারনেসগুলো আসলে মানুষজনের মধ্যে গড়ে তুলতে হবে, এবং এই অ্যাওয়ারনেসটা গড়ে তুলে মানুষজনকে আসলে দিস ইজ সামথিং দ্যাট পিপল শুড বি রেডি টু স্পেন্ড, দ্যাট ইজ অ্যানাদার থিং। এই কালচারটাও আমাদেরকে করতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে সার্ভিস প্রোভাইডারের পক্ষ থেকে, দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে কাস্টমারদের পক্ষ থেকে এই উইলিংনেসটা থাকতে হবে। আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। আপনি যদি একদম just শেষে বলতেন যে আসলে আগামী 10 বছর পরে আপনি বাংলাদেশকে আসলে কোথায় দেখতে চান? স্যাটেলাইটের জায়গা থেকে বলি, টেলিকমিউনিকেশন, টেকনোলজিক্যাল জায়গা থেকে বাংলাদেশ আসলে কোথায় দেখতে চান, এবং আপনি কতটুকু মনে করেন বাংলাদেশ যেতে পারবে সেই লক্ষ্য অর্জনে? আপনি যত বেশি ডেটা কালেক্ট করবেন, ইন্টেলিজেন্স কালেক্ট করবেন, ওই ইন্টেলিজেন্স দিয়ে আপনি যখন ডিসিশন মেকিং করবেন, ওইটা দিয়ে যখন আপনি when you run things, be it in the health or food security or housing or transportation or anything, you name it, education, name it, anything, যখন আপনি ওইটা যখন করবেন, তখনকার এই যে মনে করেন আগামী 10 বছরের পৃথিবীটা হবে ভেরি ডিফারেন্ট দ্যান হোয়াট ইট ইজ টুডে। আমরা অনেক সময় মনে করি যে বাংলাদেশে হয়তো এগুলো আসবে না, বাট ইট উইল কাম। তো আমাদের জন্য এখন মানে যে প্যারামাউন্ট যেটা, সেটা হলো যে আমাদের ইয়াং জেনারেশনকে ভবিষ্যতের জন্য রেডি করতে হবে। আদারওয়াইজ উই আর গোয়িং টু বি ইন এ বিগ ডিজাস্টার। উই গোনা হ্যাভ এ লার্জ ইউথ পপুলেশন অ্যান্ড দেখা যাবে যে দে ডোন্ট হ্যাভ জবস, দে আর নট সুইটেড ফর দ্য মডার্ন ওয়ার্ল্ড অফ 2035। তো আমি এই জন্য যেটা খুব আশা করি সেটা হচ্ছে যে পরবর্তী দুনিয়াতে টেকনোলজি কোন দিকে যাচ্ছে, কোন ধরনের নলেজ বেস লাগবে, কোন ধরনের স্কিল সেট বেস লাগবে, ওইটার উপরে বেসিস করে দেয়ার মাস্ট বি এ ন্যাশনাল মুভমেন্ট, যে কিছু লোকে রিস্কিল করতে হবে, কিছু লোকে আপস্কিল করতে হবে, কিছু লোকে একবারে জিরো থেকে স্কিল করতে হবে। আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, আমার এখনও খেয়াল আছে যে উই ইউজ টু সি লাইক দিস, দ্যাট অনেকে লিখতো যে আই ক্যান টাইপ, আই ক্যান ডু এক্সেল, আই ক্যান ডু পাওয়ার পয়েন্ট। এখন যদি কেউ এগুলো সিভিতে লেখে, মানুষ হাসবে। এখন আপনি সাংবাদিক হন আর স্কুলের শিক্ষক হন, এভরিবডি নিডস টু নো দিস। আগামী 10-15 বছর পরে এআই, মেশিন লার্নিং, এভরিবডি হ্যাজ টু নো, ওয়েদার সামবডি ইজ এ মিডিয়া, সে মিডিয়া কর্মী কিনা, উনি ব্রডকাস্টের লোক কিনা, উনি জার্নালিস্ট কিনা, উনি ইকোনমিস্ট কিনা, উনি লয়ার কিনা, দে হ্যাভ টু হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং হাউ এআই ওয়ার্কস। যার কারণে আমাদেরকে কারিকুলামে এগুলো একবারে আপনি স্কুল থেকে শুরু করতে হবে। আমাদের দেশে টাকার কোনো অভাব নেই। অ্যাজ এ নেশন উই স্পেন্ড সো মাচ মানি, শুধুমাত্র আমরা রাইট জায়গাতে এটাকে খরচ করতেছি না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এখন সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ইমাদুর রহমানের সঙ্গে। তিনি এতক্ষণ আমাদের সঙ্গে আলাপ করলেন বাংলাদেশের বর্তমান স্যাটেলাইট এবং টেলিকমিউনিকেশন অবস্থা নিয়ে,
বাংলাদেশে যে স্যাটেলাইটটা রয়েছে তার কি অবস্থা, একই সঙ্গে তিনি আমাদেরকে বললেন যে আসলে টেকনোলজির জায়গা থেকে বাংলাদেশ এখন কোন অবস্থানে রয়েছে, বিশ্ব কোথায় যাচ্ছে এবং বিশ্বের সঙ্গে আমরা যদি তাল মিলিয়ে চলতে যাই আমাদের আসলে কি করা লাগবে, আমাদের তরুণ প্রজন্মকে কিভাবে আগানো লাগবে, এই বিষয়ে তিনি আমাদেরকে বললেন। আশা করি সামনের পর্বগুলোতে আমরা এরকম আরো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।